ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই আপকামিং যে ফুডের লিখিত পরীক্ষার জন্য কিছু ম্যাথ যেগুলো আসতে পারে আর কি। সো আমরা ওই আগে গিয়ে করার চেষ্টা করবো। যে প্রথম ম্যাথটা এরকম, যে রাজু সাহেব তার ৫৬,০০০ টাকা কিছু, মানে ৫৬,০০০ টাকা তার কাছে আছে, ঠিক আছে। কিছু টাকা ১২% মুনাফা, বাকি টাকা ১০% মুনাফা বিনিয়োগ করলো। ১২% কিছু মুনাফা বিয়োগ করলো, বিনিয়োগ করলো এবং ১০% মুনাফায় কিছু বিনিয়োগ করলো। তারপর সে বিনিয়োগ করার পর সে ৬,৪০০ টাকা পেয়েছে। এখন কথা হলো, সে ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করছে, ঠিক আছে। তার কাছে টাকা ছিল ৫৬,০০০ টাকা। সে ১২% মুনাফায় কত টাকা বিনিয়োগ করছিল, এটা বড় কথা আর কি। ১০%। তাহলে আমরা প্রথম কী করবো, যেহেতু ১২% মুনাফা ধরলাম যে এক্স টাকা বিনিয়োগ করলো, তো 10% মুনাফা কত বিনিয়োগ করলো সেখানে। মোট টাকা কত, মোট টাকা আছে ৫৬,০০০ টাকা। ৫৬,০০০ এক্স মাইনাস, তাহলে এত টাকা 10%, তাহলে 12% এত টাকা, এত টাকা। তাহলে আমরা ওই উইকিকি নিয়মে আমরা জানি যে ১০০ টাকা ১ বছর মুনাফা ১২ টাকা, এই এক্স এটা হইলো, ঠিক আছে। আবার যদি বলি এখন 10 টাকা 10% মনে হয়, তো 10% মুনাফা হলে এটা হচ্ছে 10% মুনাফা হলে এত টাকা এত, মানে 12% এটা, 10% এটা, এটার সাথে এটা হলো। এখন এইটা 10%-এর এবং এই 12%-এর যে মুনাফা যোগ করলে তো এই মোট মুনাফা, তাই না। তাহলে এইটা মুনাফা, এই মুনাফা যোগ করলাম, যোগ করে এটা, তাহলে আমরা এখানে এক্সের মান পেয়েছি। এক্সের মান মানে কি, এক্সের মানটা হলো এই যে 12% মুনাফা, তাহলে এত টাকা 12% মুনাফা। তাহলে তাহলে এই ৪,০০০ টাকায় সে ৪০,০০০ টাকায় 12% মুনাফার জন্য কি সে 40,০০০ টাকা বিনিয়োগ করছিল। আর বাকি যে তোমার 26,০০০ টাকা 10% বিনিয়োগ করছে। তাহলে যে 10% যদি বলে যে 10% কত টাকা বিনিয়োগ করছে, তাহলে এটা বের করা যাবে। 12% কত বিনিয়োগ করবে, সব সিস্টেমটা একই সিস্টেম, বাট বিভিন্নভাবে চাইতে পারে আর কি, সিস্টেম একই। আচ্ছা, আমরা আরেকটা দেখি, সেটা হলো এইটা অঙ্ক বিভিন্নভাবে পরীক্ষা আসে আর কি। সো এটা আসলে এরকম যে একটি ধরবো ১২০ টাকা খরচে তৈরি করে বা ২৫% লাভ করে। এই মগটা তৈরি করছে, ঠিক আছে। ১২০ টাকা খরচে এই মগটা তৈরি করছে, তৈরি করে 12% লাভ করছে। ১২০ টাকা তৈরি করে কেউ 25% লাভ করছে, 12% না 25% লাভ করছে এবং এটা পরে বিক্রি করলো, এই মগটা বিক্রি করলো, সে বিক্রি করছে। আবার বিফের এই মগটায় সি এর কাছে বিক্রি করছে, সি আবার 10% লাভ করে, যার লাভের মূল্য আছে ১৯৮ টাকা। তাহলে প্রথমে এ ১২০ টাকা দিয়ে তৈরি করছে, 25% লাভ করছে, গেল। আবার বি আবার কী করছে, বি আবার এটা সির কাছে বিক্রি করছে, সি ফের আবার এটা 10% লাভে ১৯৮ টাকা বিক্রি করছে। এখন প্রশ্ন হলো যে বি শতকরা কত লাভ করছে। তাহলে আমরা প্রথমে কী করতে পারি, যে 25% লাভ করছে লাভে, তাহলে দ্রব্যটি বিক্রয় মূল্য, তো 25% লাভ বিক্রয় মূল্য কত, ১২৫ টাকা। 25% বিক্রয় মূল্য ২০ টাকা, কারণ আমাদের এটা বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। কারণ এর বিক্রয় মূল্য যদি হয় তাহলে বি এর ক্রয় মূল্য পেয়ে যাবো আমরা। তাহলে এখানে এর আমরা বিক্রয় মূল্য বের করতেছি, তাহলে ১২৫ টাকা লাভে বিক্রয় মূল্য, ১২৫ টাকা লাভ কি, ১০০ টাকায় ১২৫ টাকা লাভ, ১০০ টাকা মূল টাকা 25 টাকা লাভ, ১২৫ টাকা, তাহলে বিক্রয় মূল্যটা ১২৫ টাকা। আর ক্রয় মূল্য কত আসছে, তো ক্রয় মূল্য ১০০ টাকা আসতেছে, তো ১০০ টাকা বিক্রয় মূল্য ১২৫ টাকা, তাহলে ক্রয় মূল্য ১ টাকা হলে, তো ক্রয় মূল্য কত আবার এই এত টাকায় ১২০ টাকায়, তাহলে ১২০ টাকায় বিক্রয় মূল্য কত হচ্ছে ১৫০ টাকা। তাহলে ১৫০ টাকা কার, ১৫০ টাকা হলো বিয়ের, মানে এর বিক্রয় মূল্য, বাট বিয়ের ক্রয় মূল্য, ঠিক আছে। ১৫০ টাকা এর বিক্রয় মূল্য, বিয়ের ক্রয় মূল্য, ১৫০ টাকাতে সে 25% লাভ করছে আর কি। তাহলে বিয়ের ক্রয় মূল্য, ওকে। এখন বিয়ের ক্রয় মূল্য বেশি পাইলাম, কিন্তু এখন সি এর 10% লাভে ১৯৮ টাকা বিক্রি করছে, তাহলে সি এর বিক্রয় মূল্য আছে, সে পার্সেন্ট আছে, তাহলে সি লাভ করে 10% লাভ করে, তাহলে ১০০ টাকায়, তাহলে ১১০ টাকা লাভ করে, তাহলে ১১০ টাকা লাভ করতে ক্রয় মূল্য কত, ১০০ টাকা। হ্যাঁ, তো বিক্রয় মূল্য ১১০ টাকা না, লাভ করছে কি ১২০ টাকা, ১১০ টাকা বেচাইছে, বেচাতে এটা বিক্রয় মূল্য হয়ে গেছে, সেখানে ১০% লাভ করছে। তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য ১০০ টাকা হচ্ছে, তাহলে ১০০ টাকা এলো, ওকে। তাহলে এটা থেকে এটা এখন আমরা ৯৮ টাকাতে আছে, ৯৮ এটা দিয়ে গেলে আমরা কী পেলাম, ১৮০ টাকা পেলাম। তাহলে ১৮০ টাকা কার, ১৮০ টাকা হলো বিয়ের ক্রয় মানে সি এর ক্রয় মূল্য, যা বিয়ের বিক্রয় মূল্য। তাহলে সি এর যদি ক্রয় মূল্য হয়, বিয়ে বিক্রি করছে, এটা বিয়ের বিক্রয় মূল্য, এটা বিয়ের বিক্রয় মূল্য, আর বিয়ের ক্রয় মূল্য কত, ১৫০ টাকা। তাহলে বিয়ে ক্রয় করছে ১৫০ টাকা, বিক্রি করছে ১৮০ টাকা, তাহলে ৩০ টাকা লাভ করছে। তাহলে কত টাকা ৩০ লাভ করছে, ১৫০ টাকা ৩০ টাকা লাভ করছে, ১৫০ টাকা ৩০ টাকা লাভ করছে, তাহলে তোমার কত 20% লাভ করছে। তাহলে এখানে তাহলে কী দাঁড়াচ্ছে, এ দ্বারা লাভ করছে 25%, বি লাভ করছে 20% এবং
সি লাভ করছে 10% লাভ করছে। তাহলে এই প্রশ্নটা যে ঘুরিয়ে আসে, যদি বলে যে একটি দ্রব্য 125 টাকা তৈরি করে 25% লাভ করে, এই 25% লাভ করছে, বি 20% লাভ করছে, 20% লাভ করে বিক্রি করছে কত 180 টাকা, তাহলে সি কত % লাভ করছে? হ্যাঁ, তখন সি মানে পেয়ে যাবো। আবার তো এইভাবে বলে যে একটি দ্রব্য বি 180 টাকায় বিক্রি করছে, এবং বিক্রি করে সে 25% লাভ 20% লাভ করছে। আবার সেই দ্রব্যটা সির কাছে বিক্রি করছে, লাভ করে সির কাছে বিক্রি করছে, সি সেটা এভাবে 10% লাভ করে এত টাকা বিক্রি করছে। হ্যাঁ, এমন বলতে এর কত ক্রয় মূল্য, তাহলে আমরা কিন্তু পারবো, মানে অঙ্ক একটাই বাট ঘুরে বলতে হবে। সো এটাই। আচ্ছা, আরেকটা অঙ্ক আছে এরকম, সহজ অঙ্ক। এটা আছে যেমন যে এটা সমাধান করো। তাহলে সমাধান কীভাবে করবো? আমরা মানটা দেওয়া আছে 2 মান, তাহলে আমরা 5-এর সাথে 15টা ভালো লসাগু ভালো যায়, তাহলে এইটাকে নেবো, এটাকে অ্যাসেট করবো, করে এটা লসাগু করলাম, করে 15 আসলো, এটা কাটাকাটি করলাম, এটাকে দিলাম, এটা হলো এক্স এর মান নির্ণয় করলাম। এক্স এর মান নির্ণয় সমাধান মানে এক্স এর মান নির্ণয় করা। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আরেকটা ট্রিকি অঙ্ক আছে এরকম। এই অঙ্কগুলো একটু মোটামুটি একটু হেভি ওয়েটেড অঙ্ক, কারণ এটা মূলত ইয়েতে আসছিলো, এই মনে হয় এটা কর্মকর্তা আসছিল মনে হয়, নাকি আর্টিস্ট, মোটামুটি হেভি ওয়েটেড অঙ্ক। আচ্ছা, এই আমরা দেখি যে একটি চৌবাচ্চায় প্রথম নলে 12 মিনিট খালি, চৌবাচ্চা পূর্ণ করতে পারে, মানে 12 মিনিটে এটা খালি দেবে চৌবাচ্চা মনে করতে হবে, মানে একটা চৌবাচ্চা, একটা চৌবাচ্চা, ঠিক আছে, এটা নল দিলাম একটা, এই নল দিয়ে 12 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, 12 মিনিটে, ঠিক আছে। অপর একটি নলে নলে প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়, তাহলে 12 মিনিটে 14 লিটার পূর্ণ করতে পারে, এবং 1 মিনিটে 14 লিটার পানি বের করে দিতে পারে অন্যটা নলকূপ দিয়ে, এই নলকূপ ধরো দিলাম যে এই নলকূপ দিয়ে, ঠিক আছে। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 96 মিনিট পূর্ণ হয়। তাহলে যেহেতু এই নলটা দিয়ে 14 মিনিটে মানে 1 মিনিটে 14 লিটার পানি বেড়ে যাচ্ছে 1 মিনিটে, আর এই নল দিয়ে 12 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়, তা 12 মিনিটটা বেশি, এটা বড় বড় নল, 12 মিনিট পূর্ণ হয়, আবার এটা 1 মিনিটে 14 লিটার পানি বের হয়, তাহলে দুইটা যে একসাথে খুলে দেওয়া হয়, তাহলে 96 মিনিটে সম্পূর্ণটা পূর্ণ হবে, বের হইতে হইতে পূর্ণ হবে, কারণ তো পানিটা ইনপুট তো বেশি হচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে অঙ্কটা কীভাবে করতে হবে? তাহলে এখানে মানে ধরলাম চৌবাচ্চাটি 1 লিটার পানি ধরে, তাহলে 1 লিটার পানি থেকে 12 লিটারকে 12x, এটা একটা। আবার বের তোমার নাহলে এত পূর্ণ হয় কত, এত মিনিটে পূর্ণ হয় এক্স বাই এত মিনিট, তাহলে আমরা দুইটা সমীকরণ আকারে করবো যে এক্স মাইনাস 12 এক্স ভাগ 12 মাইনাস 14 এত মিনিটে যাবে, এটা এগুলো এখানে এক্স এর মান পেয়ে যাবো, মানে চলে যাবে। এটাকে আরেকভাবে করা যায়, ছোটো পর দেখি। এটা কি আছে যে বাবু অপু কাছে কিছু মার্বেল আছে, মানে বাবু এবং অপু 2 ভাই বোন, ঠিক আছে, এদের কাছে কিছু মার্বেল আছে, থাকতে পারে, সমস্যা নেই, মার্বেল আসলে বাবু যদি আরেকজন তপুকে 10টি মার্বেল দিয়ে দেয়, তবে তাদের মধ্যে মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি, এটা অপু না তপু, বাবু আর তপু যদি বাবুকে 20টি মার্বেল দেয়, তাহলে বাবুর মার্বেলের সঙ্গে দ্বিগুণ হবে, তাহলে বাবুর কাছে কত মার্বেল আছে? তাহলে বাবু এবং তপুর কাছে মার্বেল আছে, বাবু যদি তপুকে 10টি মার্বেল দিয়ে দেয়, বাবু তপুকে 10টি মার্বেল দিয়ে দিল, তবে মার্বেলের সংখ্যা সমান হবে, তবে মার্বেলকে সমান হবে। আবার তপু যদি বাবুকে 20টি মার্বেল দেয়, তাহলে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে বাবুর কত মার্বেল আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা ডিরেক্ট গিয়ে করবো, এই যে বললাম যে বাবুর মার্বেল ধরুন এক্স দিলাম, সে 10টি মার্বেল দিয়ে দিল, তাহলে এক্স, তাহলে 10টি মার্বেল, তাহলে এক্সটি মার্বেল আছে, তাহলে মানে এটা মোটা মার্বেল 10টি দিল, তাহলে এক্স মাইনাস 10, তাহলে কি বাবুর মার্বেলের সংখ্যা ইকুয়াল টু তপুর মার্বেলের সংখ্যা, দুটো সমান, দুজনের সমান সমান, ঠিক আছে। আবার যে 10টি মার্বেল যদি গ্রহণ করার পূর্বে তপুর মার্বেল সংখ্যা কত ছিল? 10টি মার্বেল যদি গ্রহণ করার পূর্বে তার মার্বেল কত ছিল? তপুর এক্স মাইনাস 10, তাহলে এটা ছিল, ঠিক আছে। এবং তপু যদি বাবুকে আবার 20টি মার্বেল দেয়, বাবুকে আবার 20টি, তাহলে আবার 20 কি মাইনাস হবে? মোটে বাবুর আছে তোমার এতগুলো মার্বেল, এক্স মার্বেল আছে, ঠিক আছে, সেটা আবার 20 দিয়ে দিল, তো মাইনাস হবে। তপুর মার্বেল সংখ্যা কত হবে? তপু যদি আবার 20টি দিয়ে দেয়, তাহলে বাবুর মার্বেল আর 20টি দিয়ে দেবে না,
এটা এটা চলে আসলো। তাহলে এইটা ইকুয়াল টু মানে এক্স প্লাস এটা আছে, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এইটা দ্বিগুণ, তাহলে এক্স এর মান বের করলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা আমরা একটু কাছাকাছি একটা জিনিস দেখি। আচ্ছা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, মূলত এগুলো আসে, যেমন যে সিআরও কনভেনশন অন দ্য ইনভারমেন্টেশন অফ অল ফ্রম ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, কনভেনশন অন ইলিমিনেশন অফ অল ফ্রম ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, মানে সিআরও পনেরো আর কি। এখানে আছে সিআরও মূলত ওই যে তোমার 1989 সালে তোমার ইয়া হয়, এটা মূলত নারীদের প্রতি বৈষম্যের জন্য এটা সিআরও কনভেনশন আর কি প্রতিষ্ঠিত হয় আর কি। এটা তোমার পূর্ণটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা হলো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড কমিশন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড কমিশন এনভায়রনমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে AIOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশন ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অবশ্যই ভিনে অবস্থিত, জানি আমরা। ওকে, এই জায়গায় ধারা আসবে, ঠিক আছে, ধারাটা খুব সহজ, 30টি পদের সমষ্টি, ওই যে পদের সমষ্টি আসবে। আচ্ছা এখানে আছে তোমার যে হ্যাঁ, এটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 1 মিটার বাড়ালে, তাহলে আমরা অরিজিনাল ত্রিভুজের সূত্রটি কি, অরিজিনাল সূত্র হলো √3/4a², তাহলে √3/4a², এটা মেন সূত্র। এবং বাহুটি কি 1 মিটার বাড়াইছে, তাহলে a প্লাস 1 মিটার বাড়াইছে, ভাই তাহলে বাড়ালে ক্ষেত্রফল কত আসে, তাহলে বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি হলে তাহলে বিয়োগ করতে হবে, তাহলে এইটার মানের সাথে এই মানটা বিয়োগ দিতে হবে, মানে এই মানের সাথে আগের মানটা বিয়োগ দিতে হবে, তাহলে এই মানটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এক্স মান চলে আসছে, বিলে কত বৃদ্ধি পায়, এত বৃদ্ধি পায়, ক্ষেত্রফল এত হয়, তাহলে ইকুয়াল টু এত। তাহলে আমরা সূত্র করে এটা সূত্র করে আমরা মানটা পেলে এখানে এই মান হচ্ছে চলে আসে, তাই না, ওকে মানটা পেয়ে গেলাম, ফাইন। a³ প্লাস 6a², এটাকে আমরা উৎপত্তি বিশ্লেষণ করবো, উৎপত্তি কীভাবে বিশ্লেষণ করবো, এটা উৎপত্তিকে আমরা এটা এক্সের মানটা -y আমরা নিই, আমরা এক্সের মানটা -y নিই, যদি -y নেই তাহলে মানটা আমরা এটা এক্সের মান পেয়ে যাবো, তাহলে -y আমরা এই যে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে অঙ্ক করা আর কি। এখানে একটা অঙ্ক আছে এরকম, ওই যে দুইটি রাশি বর্গের অন্তর প্রকাশ করো, তো বর্গের অন্তর প্রকাশ করতে কী করতে হবে, আমরা যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র মানে ইয়ে করতে হবে, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার বর্গের অন্তর, এটা আমরা 99 ম্যাথ করছিলাম সহজ। এটাকে দুটো আছে, এটা তাহলে এটা a দিলাম, এটা b দিলাম, তাহলে a প্লাস এ বি মানে কি, এ বি সমান a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার, ওই সূত্র বসে দিলাম এবং এই বর্গের অন্তর চলে আসলো। ঠিক আছে, এটা আমরা পারবো, কবিতা সন্নিহিতকরণ কি, সন্নিহিতকরণ মানে কি, মনে করো যে এখানে দেখো, এখানে দেখি আমরা যে বি এ সি কোণটা এবং সি এ ডি কোণ, এই কোণটায় কিন্তু এই বিন্দু না, বিন্দু কিন্তু এটা, তাহলে এটা কিন্তু এসি, অর্থাৎ আমরা কিন্তু যে বি এ সি এবং সি এ ডি, এটা একটা বিন্দু থেকে আসছে না, সন্নিহিত না, এটাই সন্নিহিত কোণ, মানে একটা কোণ থেকে আসছে, এটাই সন্নিহিত কোণ। আচ্ছা ট্রাপিজিয়ামটা কি, ট্রাপিজিয়াম হলো যে চতুর্ভুজের এক যেটা বিপরীত বাহু সমান্তরাল, চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল, এই যে এই বিপরীত বাহু, এই বিপরীত কি সমান্তরাল না, তাহলে এক যেটা বিপরীত বাহু সমান, এই দুটো যে সমান, সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলা হয়। ঠিক আছে, ট্রাপিজিয়াম সূত্র আমরা জানি, ট্রাপিজিয়াম সূত্র কি, হাফ ভাগ a প্লাস বি গুণন এইচ, ঠিক আছে, হাফ গুণন এ বি প্লাস। আচ্ছা এখানে বৃত্তের জ্যা কি, বৃত্তের জ্যা হলো বৃত্তের পরিধির কোনো বৃত্তের পরিধির কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশকে কী বলা হয়, জ্যা বলে। বৃত্তের পরিধির কোনো দুটি বিন্দুর সংযোগ কী বলে, জ্যা বলে। ঠিক আছে, ওকে ফাইন। এখানে একটা আছে যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা, কোনো আসল 3 বছরের মুনাফা আসলে এত টাকা, মুনাফা আসলে এত টাকা, ঠিক আছে, মুনাফা আসলের এত অংশ, মুনাফা আসলের এত অংশ, এটা আসলে এটা মুনাফা, তাহলে আসল মুনাফার নির্ণয় করো। তাহলে আমরা কী করবো, এখানে আমরা দুইটা, এই যে আসল এবং মুনাফা দুইটা যোগ করলে কত হয়, 11 আসে, তাহলে এটা 11 আসলে আমরা শুধু আসল মুনাফা, তাহলে আসল মুনাফা তাহলে কত, এটা 8 আসল না, 8 আসল, আসল 8, মুনাফা এত হলে 8 আসল,
আর মুনাফা আসল যদি এত হয় তাহলে আমরা এখানে কী বললাম এক্সাক্ট আসলটা পেয়ে গেলাম, এটা আসল। তাহলে মুনাফা আসল থেকে আসলটা বাদ দিলে শুধু মুনাফা থাকতে যায়, তাহলে মুনাফা কত 1500 থাকলো, 1500। এখন কথা হলো কী চাইছে এখন, যে আসল ও মুনাফার হার নির্ণয় করবো, মুনাফা আসল মুনাফার হার, দুইটা হার নির্ণয় করতে বলছে। আসল নির্ণয় করলাম 4000, মুনাফার হার নির্ণয় করবো। তাহলে 4000 টাকা 3% মুনাফা কত হতো, তাহলে আমরা ওই 100 এটাকে আমরা এই পর্যন্ত করলাম, করার পর কিন্তু আমরা করলে কিন্তু আমরা আসল হলো না। এখানে আমরা আই সমান পিআরএন, এখানে কিন্তু আমরা বছর যেহেতু দেওয়া আছে 3 বছর, 3 বছর দেওয়া আছে, 3 বছর দেওয়া আছে, তাহলে আমরা মুনাফা আসল পাইলাম, তারপরে মুনাফা পাইলাম, তাহলে তো আমরা ইজিলি এখানে হারটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে একটা হচ্ছে যে এটা এত, তাহলে এখানে কিন্তু আমরা ডিরেক্ট কাজ করতে পারি, সেটা হলো যে তোমার 3-এর সাথে 2-এর সম্পর্ক আছে, এটা পার করে দেবো, এটা দিকে নিয়ে আসবো। 3-এর 2-টা নিয়ে লিখলাম, আর 4-5 লিখলাম, ঠিক আছে, 2 3 4 5। এখন এটা কী করবো, লসাগু করলাম, লসাগু করে এই তোমার এক্সের মান একটা নিয়ে আসলাম, এটা আনসার, ঠিক আছে, এবং সহজ অঙ্ক। তারপরে এখানে কী বলছে, লসাগু নির্ণয় করো, তাহলে এটা ভাঙতে হবে, এটা ভাঙতে হবে, ভাঙলে এটা চলে আসলো, তাহলে এটা ভাঙতে হবে, ভাঙে এটা চলে আসলো, তাহলে এটা ভাঙতে হবে, এটা ভাঙে এটা চলে আসলো, তাহলে এটা তাহলে লসাগু আসছে, লসাগু 84 আসতেছে। আর এদিকে তোমার এই যে সবগুলো, এগুলোতে সবগুলো নিতে হবে আর কি, সবগুলো নিয়ে মানব জগতে লসাগু। ইউনেস্কোর পুনরূপী ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল, এডুকেশনাল, এসতে সায়েন্টিফিক, সিতে কালচারাল, ওতে অর্গানাইজেশন, ঠিক আছে। আর সাকের পুনরূপী সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা খুবই সহজ অঙ্ক, সহজ, কিন্তু পড়তে লিখতে হবে। তারপরে এখানে উৎপত্তি বিশ্লেষণ এটা পাওয়া যাবে, বিপ্রদীপন পাওয়া যাবে, সমস্যা নেই, এখানে এই পরিধি পাওয়া যাবে, এটা ওই দোকান 8 টাকা, 50 টাকা বিক্রি করলে 7 টাকা লাভ হতে হবে, 80 টাকা ক্রয় করছে, 50 টাকা বিক্রি করছে, 2 টাকা লাভ হচ্ছে, 80 টাকা 2 টাকা লাভ হচ্ছে। রহিম ও করিম গড় বাড়ে, রহিম ও করিমের গড় বয়স হচ্ছে 35 বছর, রহিমের হামজার গড় বয়স 20 বছর, তাহলে হামজার 11 বছর হলে করিমের বয়স কত, তাহলে গড় 35 জন 70, তাহলে হামজার রহিমের গড় বয়স 40, তাহলে এটা 40 হলো। এখন কথা হলো তোমার হামজার বয়স 11 বছর, করিমের সাথে হামজাতে করিম, হামজার সাথে কিন্তু করিম, রহিম না, হামজার সাথে করিম, তাহলে হামজার সাথে করিম হলে কি এটা ছিল, তাহলে হামজার সাথে এখানে করিম, হামজার সাথে করিম, রহিম আছে, হামজার সাথে রহিম আছে, তাহলে এখানে ওই হামজা থেকে রহিমের, হামজা থেকে তোমার রহিমের হামজার মধ্যে হামজার বয়স বাদ দিলে তো রহিমের বয়স বেড়ে আসছে, তাহলে শুধু রহিমের বয়স বেশি কত, শুধু 29 বছর শুধু রহিমের বয়স, আর করিমের বয়স হবে কত, এটাতে বিয়োগ দিলে চলে আসবে। এখানে একটা অঙ্ক আছে যে 5 টাকায় 8টি কমলা ক্রয় করে 5 টাকায় 6টি কমলা বিক্রি করলে শতকরা কত লাভ হবে, তাহলে 5 টাকা করে 8টি, তাহলে একটিতে এত, তাহলে 5 টাকায় বিক্রি করায় 5-6টি, 6 টাকায় কমলা বিক্রি করে 5টি, যেহেতু 5 টাকা হিসাব করা আছে টাকা, তাহলে 1 টাকায় এত টাকা, তাহলে তোমার আছে, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে এত আসলো, তাহলে সবসময় লাভটা কি ক্রয় মূল্যের উপর হয়, তাহলে 100 টাকায় লাভ হয় কত, এত টাকা, তাহলে কত 5/8 লাভ হয় কত, 5/24, ওকে, তাহলে 100 টাকা লাভ হয় 100, হ্যাঁ, তাহলে 100, তাহলে আমরা এটা 5 28 × 100 × 8/5, 5 কাটা, আর এদিকে আছে তোমার কাটাটিগুলো 4 4 × 8, 4 × 8 আর 4 25 100, আর এদিকে তোমার 8 2 আছে 12 × 24, কাটাকাটি করলে এগুলো করলে এত মাস আসে। এই এই অঙ্কটা অনেকবার পরীক্ষা আসছে এবং অনেকগুলো পরীক্ষা বারবার রিপিট আসতেছে, সেটা এরকম। তো 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত আছে কত, 4:3, 10 বছর পূর্বে, কিন্তু বর্তমান না, 10 বছর পূর্বে 4:1, 10 বছর পর পিতা পুত্রের অনুপাত এত, 10 বছর পূর্বে 10 বছরের পর দেওয়া আছে, তাহলে মাঝখানে বয়সটা নির্ণয় করতে হবে না, তাহলে বর্তমান পিতা পুত্রের বয়স কত, 10 বছর পূর্বে, 10 বছরের পূর্বে তাদের বয়স 1 বছর, তাহলে পুত্রের বয়স 1 বছর, তাহলে পিতার বয়স কত আছে 4x,
এখন 10 বছর পূর্বে কিন্তু, হ্যাঁ, তাহলে বর্তমান বয়স কত হবে? তো 10 বছর পূর্বে আর বর্তমান তাহলে যোগ করতে হবে। তো 10 বছর পূর্বে পিতার সাথে 10 যোগ, তাহলে বর্তমান বয়স চলে আসলো। তাহলে 10 বছরে পুত্রের বয়সে 10 যোগ করতে বর্তমান বয়স চলে আসলো। ফাইন। প্রশ্ন হচ্ছে কি, 10 বছর পরে তাদের অনুপাত আছে, 10 বছর পরে অনুপাত কত? এত 2:1। 10 বছর পরে, তাহলে 10 বছরের পরে এই পূর্বেরটা এটা যোগ 10 বছর পরে, 10 বছর পূর্বেরটা যোগ 10 বছর পরে, অনুপাত কত? 2:1। এখন এখানে আমরা এক্সের মান বার করবো, এক্সের মান বের করলে আমরা পুত্রের বয়স পেয়ে যাবো। হ্যাঁ, 10 10 বর্তমান বয়স কত? 10। তো বর্তমান বয়স এখানে কত? এক্স মান কত হবে? বর্তমান বয়স এটা তো বর্তমান বয়স 10। এটার সাথে আমরা এক্সের সাথে 10 যোগ করলে কত হয়? 20 বছর। আর তোমার পিতার বয়স কত? 20। পিতার বয়স কত? এক্সের 10 মান যোগ যোগ করলে কত হচ্ছে তোমার? এই যে 440, 450 বছর। এগুলো সহজ অঙ্ক। তো এই অঙ্কটা মোটামুটি বারবার ঘুরে আসে। মোট 125টি পয়সা বলা হচ্ছে যে 120টি 25 পয়সা মুদ্রা এবং 50 পয়সা মুদ্রা মোট আছে 35 টাকা। 25 পয়সা মুদ্রা 50 পয়সা মুদ্রা কত পেয়েছে? তাহলে কোন পয়সা মুদ্রা কতটি আছে? তাহলে এখানে আমরা খুব দ্রুত পাবো যে 25 পয়সা মুদ্রা এক্সটি, হ্যাঁ, তো 50 পয়সা মুদ্রা কত? 25 থেকে তোমার বাদ দিতে হবে, 25 থেকে তোমার মোট থেকে বাদ দিতে হবে, 120 থেকে এক্স বাদ দিতে হবে, তাহলে 50টা চলে আসলো। তাহলে 25 পয়সার মুদ্রা আছে কত? এক্স, আর 50 পয়সার মুদ্রা আছে তোমার 120 মাইনাস এক্স, ঠিক আছে? এখন কথা হলো, হ্যাঁ, এটা দুটো যোগ করে 50 টাকা। তাহলে আমরা এখন তোমার 50 পয়সার মুদ্রা, তাহলে এটা 25 পয়সার মধ্যে 25 এক্স, আর 50 পয়সার মুদ্রা এটা 50 গুণ দিতে হবে। হ্যাঁ, তাহলে 25 পয়সার মুদ্রা এই 50 পয়সার মধ্যে এটা যোগ ইকুয়াল টু কত? 35 টাকা। এটাকে মুদ্রায় নিয়ে আসতে হবে, নিয়ে এসে এক্সের মান বের করতে হবে, এক্সের মান বের করলে চলে আসবে। এই টাইপের যেটা অঙ্ক থাকে তাহলে এই অঙ্কটা এভাবে করতে হবে যে দুইটি সংখ্যা যোগফল হচ্ছে 17, দুইটি সংখ্যা যোগফল 17, গুণফল হচ্ছে 72। তো বসানো কত? তাহলে এই ক্ষেত্রে আমরা একটি সংখ্যা দিলাম এক্স, অপর সংখ্যা দিলাম এক্স মাইনাস 17 মাইনাস এক্স, একটি সংখ্যা এক্স, অপর সংখ্যা এক্স মাইনাস, তাহলে এটা কি গুণ করলে গুণফল কত? 72। এটি হলো এক্স, অপরটি হলো এক্স মাইনাস 17 মাইনাস এক্স, তাহলে এটা গুণফল 72। তাহলে এখানে এক্স মানটা চলে আসলো সর্বোচ্চ মান। এই অঙ্কটা মোটামুটি কথাগুলো একটি প্যাচ আছে কীরকম, যে একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি, লব যদি এক্স হয়, হর 4x, ঠিক আছে? তাহলে ভগ্নাংশ কত হলো? এটা ভগ্নাংশ হলো এক্স, লব এক্স, হর হলো এক্স প্লাস 4। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, বর্গ করলাম, এটা বর্গ করলাম, এক্স বর্গ করলে কত হচ্ছে? যে ভগ্নাংশটা বর্গ হলো, তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 4 হোল স্কোয়ার, ঠিক আছে? এটা ভগ্নাংশ পাওয়া গেলো স্কোয়ার করলে, বর্গ করলে আর কি। পাওয়া যায় তার তার হর লব অপেক্ষা 40, তার হর কত বলতে এক্স প্লাস মানে হর অপেক্ষা লব অপেক্ষা 40 বেশি। তাহলে এটার সাথে বিয়োগ, অপেক্ষা বলতে কি এই জিনিসটা ট্রিকি, লব হরের এত বেশি, এই অপেক্ষা বলতে গেলে বিয়োগ করতে হবে, পার্থক্য এটা বলতে পারে, থাকতে পারে যে অপেক্ষা, থাকতে পারে যে পার্থক্য থাকতে হবে, পার্থক্য হলে বিয়োগ, আর অপেক্ষা থাকলে এটা বিয়োগ করতে হবে। তাহলে লব মাইনাস হর বিয়োগটা এত, এখানে এক্স মান পাইলে অ্যান্সার চলে আসবে। এই কথাটাই খুবই ব্যাস, যে পার্থক্য চায় তাহলে বিয়োগ করতে হবে, আর যদি বলে যে অপেক্ষা সেটা বিয়োগ করতে হবে। তাহলে একটি দ্রব্য 400 টাকা বিক্রি করে যত ক্ষতি হয়, আর 480 টাকা বিক্রি করলে আরও 3 গুণ লাভ হয়। 400 টাকা বিক্রি করলে যত ক্ষতি হয়, 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে দ্রব্যটি কত? দ্রব্যটি ক্রয়মূল্য কত? তাহলে এখানে ক্রয়মূল্য হলাম এক্স ধরলাম, তাহলে 400 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, ক্ষতি এক্স মাইনাস 400, 400 টাকা বিক্রি করলে লাভ হয় 80 মাইনাস এক্স, লাভ হয় যেহেতু, তাহলে মানে ওই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে তো কী হচ্ছে তোমার ওই লাভটা হচ্ছে আর কি, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভটা বের হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, লাভটা হয়েছে, লাভ ক্ষতি লাভ বেরোলাম। এখন কথা হলো এই লাভের সাথে 3 গুণ হবে, সরি 3 গুণ ক্ষতির সাথে 3 গুণ হবে, তাহলে লাভ তো হয়, ক্ষতির সাথে 3 গুণ হবে, 3 গুণ করে দিয়ে এক্সাম চলে আসবে। আমার একটা ভেসেল আছে, এটা দেখতে হবে। এই অঙ্কটা আমরা অনেকভাবে করছি, কিন্তু এই অঙ্কটা খুব সহজ নিয়মিত আছে এখানে, এটা যেটা দেখতে চাচ্ছি সেটা এরকম যে 5605
এর কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে এটা পূর্ণ সংখ্যা হবে। 56 সাথে কোনো ক্ষুদ্র সংখ্যা যোগ করলে এটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমরা কী করতে পারি? 56 আছে না, তাহলে এটা কী করতে পারি? এটাকে আমরা এভাবে করতে পারি। তাহলে 56, 27 56, 7 7 49, 49 তাহলে কত থাকে? 70 থেকে, মানে 7 থাকে, আর 0 নিয়ে আসলাম, 5 নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এবারে কি এটা 7-এর ডাবল করতে হবে, 14 নিয়ে আসতে হবে। এবার 5 এখানে দিলাম, এখানে দিলাম, 5 দিয়ে গুণ করতে হবে আবার এখানে। কত আছে? 5 5 145 সঙ্গে হচ্ছে 725 আসছে, অর্থাৎ 725 আসছে। তাহলে এটা থেকে তাহলে 20 আসছে, 20 লাগতেছে আর কি। তাহলে 20 যদি যোগ করতাম তাহলে কিন্তু তোমার এটার সাথে মিলে যেত এটাই। তাহলে এটা ক্ষুদ্র সংখ্যা 20। আর এটা আমরা কীভাবে করছিলাম? এটা আমরা ভেঙে করছিলাম। কীভাবে ভেঙে করছিলাম? এই এই 556কে এই এটাতে 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, ভাগ দিয়ে ভেঙে করছিলাম আর কি। এটা সময় লাগে বেশি, আর এটা সময় লাগে কম। যেমন এটা বর্গমূল নির্ণয় করছে, এই এক্সের বর্গমূল নির্ণয় করবো, তাহলে কী হচ্ছে? 0, তাহলে 0 10, তাহলে বর্গমূল নির্ণয় কী নির্ণয় করা যায়? তাহলে তুমি যদি 0.0 আছে তাহলে দশমিক দিলে 0 নিলাম, তাহলে 0 নিলাম, ঠিক আছে? দশমিক থাকলো। এখন 3 দিয়ে 9 আছে না, তো 3 3 9, 3 3 9, তাহলে 1 থাকছে 1, 1 দশমিক যদি অর্থাৎ 2টা 0, তাহলে এখানে 3-এর বিপরীত কি? 3-এর 6 নিতে হবে, এখানে 1 দিলাম, তো 1 দিলে কত হয়? 63 কে 63, 61 কে 61, তাহলে 69 আসছে। এভাবে পারবে আর কি, চলবে আর কি। এখানে এটা বর্গমূল হচ্ছে, বর্গমূল হচ্ছে তোমার 31.31। এই অঙ্কটা দেখো, পিতা ও পুত্রের বয়স অনুপাত 7 অনুপাত 2 দেওয়া আছে, তাহলে 5 বছর পর তাদের বয়স অনুপাত এত এত, তাহলে বর্তমান বয়স কত? তাহলে আমরা কী করি? 5 তাহলে 7 2 আছে, তাহলে 7x 5x, 7x এবং 2x 5 বছর পর, 7x + 5 আর 2x + 5 5 বছর পর অনুপাত কত? এত অনুপাত তাহলে এখানে x এর মান আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে x এর মান দিলে আমরা 35 বছর, এখন হচ্ছে 10 বছর। আর এখানে এই যে মূলদ সংখ্যা নির্ণয় করতে গেলে যে 8 আছে, 18 আছে, তাই না? তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, তাহলে 2 দিয়ে কাটা 9, তাহলে এটা রুট দিলে কত হয়? 2 আসতেছে, এটা রুট দিলে আসছে তোমার 9 আসতেছে, 3 আসতেছে। যে অঙ্কটা রিটেনে আসছে সেই অঙ্কটা প্রি দিতে আসছে, এই যে অঙ্কটা, এই অঙ্কটা যেটা করলাম আর কি আমরা কিছুক্ষণ আগে। আর প্রথমে এটা যোগ করতে হবে 11, তাহলে 11 টাকা হলে আসল হবে কত? 8 টাকা, তাহলে 8 টাকা হলে 8 আসলে 50 টাকা হতো, তাহলে এখানে তো আসলটা নিয়ে চলে আসলাম। তারপরে আবার আই সমান PRN করবো, হার নির্ণয় করবো। ওই যে ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউএনআইডিও, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওই যে মানে এটা ফলের দোকান থেকে 168টি ফল দিলাম, কিনে আনা হলো, ঠিক আছে? 2 দিন পর 9টি আম পচে গেল, তাহলে সতের কত ভালো হলো? তো ভালো, তাহলে এইটা থেকে পচে গেছে কয়টি? 9টি, তাহলে 9টি পচে গেলে 71টি হয়, তাহলে 400 কত? 180 থেকে ভালো আছে কত? 171টি, তাহলে 100টি কত? 161 হচ্ছে আনসার। একটা ফাজিল অঙ্ক আছে এরকম, এটা অঙ্ক আমি ভুল করছিলাম পরীক্ষা হলে, যদি আমরা খুবই পারতাম অঙ্কটা, কিন্তু পরীক্ষা হলে ভুল করছি আমি, মেজাজ খারাপ হয়ে গেছে। একটি গাছে উচ্চতা আছে কত? 105 মিটার। গাছের শীর্ষ ভূমি হতে উন্নতিকোণ 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে গাছটির গোড়া থেকে ভূমির বিন্দু কত, দূরত্ব কত? তাহলে তোমার গাছের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 105, উচ্চতা 105, এবং উন্নতিকোণ কত? উন্নতিকোণ হচ্ছে তোমার 60 ডিগ্রি, গোড়া থেকে উন্নতিকোণ 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে গাছটি গোড়া থেকে ভূমির দৈর্ঘ্য, গোড়া হতে ভূমির দৈর্ঘ্য, ভূমির বিন্দু দূরত্ব নির্ণয়, এটা আমার নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে 60 ডিগ্রি আছে, তাহলে লম্বমান দেওয়া আছে, আর ভূমির সাথে সাগর লবণ অনেক, টেরা লম্বভাগ ভূমি, হ্যাঁ লম্ব ট্যান 60 ডিগ্রি মান দিয়ে করতে হবে, কিন্তু পরীক্ষা হলে আমি এটা ভুল করে ফেলছি, মেজাজ খারাপ হয়ে গেছিল। এই অঙ্কটা পরীক্ষা প্রায় আসা থেকে যেমন যে একটি ধনাত্মক ক্রমিক সংখ্যা গুণফল তাদের যোগফলের 5 গুণ। এটি ধনাত্মক ক্রমিক সংখ্যা গুণফল, এটি 3টি ধনাত্মক ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলে 5 গুণ, তাহলে 3টি যখন ক্রমিক হবে, তাহলে একটা হলো x + 1, একটা হলো x - 1, তাহলে 3টি হয়ে গেলো। এভাবে করতে হবে কিন্তু, x + x1, তাহলে এটা 3 যোগ করতে হবে, যোগ করলে কত আসে? x আসছে, হ্যাঁ এটা কত হচ্ছে? 3x আসছে, তাই না? যোগ করলে 3x আসছে, এটা গড় করলে কত আসে? গড় করলে তোমার 3 গড় করলে শুধু x আসে। এখন কথা হলো এখন শত কী হচ্ছে? 5 গুণ, তাহলে এটা গুণ করতে হবে কিন্তু, সব গুণ করলে তাদের
গুণফল তাদের যোগফল 5 গুণ। তাহলে যোগফল কত? যোগফল 3x, হ্যাঁ 3x যোগফল 5 গুণ, হ্যাঁ ইকুয়াল টু গুণফল, যোগফল 5 গুণ ইকুয়াল টু গুণফল, যোগের কারণে গুণফল। এখন তোমার সংখ্যাটি কত হচ্ছে? সংখ্যাটি আমরা যোগফল x মান পাইলাম, x মান চলে আসলো, x মান চলে আসলো, না x মান কত আসলো হয়তো। এখন সংখ্যাটি 3 সংখ্যার গড় কত? 3 সংখ্যার গড় আমরা x মান একবার এটা দেবো প্লাস দিয়ে যোগ করলে আনসার ক্লিয়ার চলে আসবে। এখানে কিন্তু ঝামেলা লাগতে পারে, এটা কিন্তু কিছু গড় বলছে তাই না, 3 সংখ্যা গড় বলছে, তাহলে এটা যোগ করতে হবে, যোগ করে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 12 আসে, 12 দিয়ে 3 ভাগ দিলে 3 4 12 4 আনসার চলে আসে। যদি সংখ্যাটির গুণফল কত? তাহলে এটা গুণ, যদি যোগফল কত? যোগফল 12। আর যদি বলে সংখ্যাদ্বয়ের গুণফল যোগফল, তাহলে এটা যোগফল আসবে। এই প্রশ্নটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট আছে। কীরকম? একটি রম্বসের একটি কর্ণদৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, একটা ক্ষেত্রফল 120 মিটার এবং তোমার এটা বর্গ মিটারকে রম্বসের পরিসীমা নির্ণয় করো। মানে রম্বসের দুটো কোণ থাকে, ঠিক আছে, সে একটা কোণে মান দেওয়া আছে এবং ক্ষেত্রফল মান দেওয়া আছে, তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা পাবো, ঠিক আছে, কিন্তু রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছি। তাহলে আমরা ওপর কোণের মান নির্ণয় করবো, তো ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ ইন্টু দুটো কোণের গুণফল, তাহলে এখানে আমরা ক্ষেত্রফলটা এখানে আমরা উপর কোণটি পেয়ে গেলাম 24, ঠিক আছে, তাহলে একটা কোণ 10, একটা কোণ 24, তাহলে একটা কোণ 10, একটা কোণ 24। এখন কত হলো? পরিসীমার ক্ষেত্রে বলছে, পরিসীমা রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে কী করবো? এখানে আমরা যে একটা বাহুদণ্ড নির্ণয় করবো, এটা আমরা যদি ধরি, ঠিক আছে, তাহলে আমরা একটা কোণ ধরি, তাহলে আমরা এ বি ধরলাম, এটা ধরলাম, ঠিক আছে, তাহলে আমরা অতিভুজ ধরে সমকোণী ত্রিভুজের মানে তৎপর মানে এ ও এ বি এটা ধরলাম, এটাকে ধরে আমরা যে করি, তাহলে এখানে আমরা ইজিলি পাওয়া যাবো। তো এটা ধরলে আমরা পাবো তোমার এ বির একটা মান পাবো, ঠিক আছে, এ বির মানটা পাইলে কী হবে? এ বির মান পেলাম যে 13, তাহলে 13 দিয়ে 4 13 কোথায়? 52 চলে আসবে। হ্যাঁ, দ্বিভাজিত অনুপাত, দ্বিভাজিত অনুপাত মানে কি? রুট দেওয়া। দ্বিভাজিত অনুপাত মানে এটা রুট দেওয়া, এটা হলো দ্বিভাজিত অনুপাত। দ্বিভাজিত মানে এই যে দুই মানে রুট দুইবার ভাঁজ করছে না, এই যে একবার ভাঁজ দুইবার ভাঁজ করছে, মানে রুট দিতে হবে, তাহলে দ্বিভাজিত হয়ে গেল। এটা বলা আছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায়, 80 জন হচ্ছে গণিতে এবং 75 জন উভয় বিষয়ে পাশ করে, ঠিক আছে। কতজন শিক্ষার্থী এক বা উভয় বিষয়ে পাশ করে? তাহলে 100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায়, তারপরে 80 জন হচ্ছে তোমার গণিতে, 75 জন উভয় বিষয়ে, তাহলে কতজন শিক্ষার্থী এক বিষয় এবং উভয় বিষয়? তাহলে এখানে খুব সহজভাবে পাইতে পারি। তাহলে প্রথমে আমরা কী করবো? উভয় বিষয় কত? 75 জন আছে, 75, তাহলে শুধু বাংলায় বিয়োগ দিতে হবে 90, শুধু গণিতে বিয়োগ দিতে হবে 5 জন, তাহলে উভয় বিষয় কত হলো? তাহলে 90 5 7, তাহলে এটা যোগ করলে কত হয়? 99 হলো, তাই উভয় বিষয় হলো 99, ঠিক আছে। এটা আরেকটা অঙ্ক আছে এরকম যে একটি অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক দ্বিগুণ হলে অঙ্ক দ্বারা স্থান বিনিময় করলে কত সংখ্যা হবে? তাহলে ডিরেক্ট করবো আমরা, একক স্থান এক্স, দশক স্থান 2x, ওকে, তাহলে একক দশক 2x 2x হলে কত? 10 20, একক তাহলে এক্স 21, তাহলে সংখ্যাটা কত আসতেছে? 21 আসতেছে, ওকে। এখন স্থান বিনিময় করলে কি ওই 10-এর জায়গায় এক্স আর এক্সের জায়গায় 2x দিলেই কত আসছে? 12 আসতেছে, সহজ অঙ্ক। এটা সহজ অঙ্ক আছে, এটা যেটা পরীক্ষা হলে ভুল করছিলাম সেটা হলো এরকম যে 9টি সংখ্যার গড় আছে 63 এবং 5টি সংখ্যার গড় আছে 60, তাহলে শেষ 5টি সংখ্যার গড় 65 হলে প্রথম 5টি মানে পঞ্চম সংখ্যাটি কত? খুব জারু অঙ্ক, ঠিক আছে। তো 9টি সংখ্যার গড় কত? এই 9 দিয়ে গুনতে হবে, আর 5টি সংখ্যার গড় হচ্ছে 5 দিয়ে গুনতে হবে, ঠিক আছে, এবং শেষ 5টি সংখ্যার সমষ্টি, শেষ 5টি কত? 65, এর সমষ্টি হতো এত হলো। এখন কত হলো? পঞ্চম সংখ্যাটি কত? আরে ভাই পঞ্চম সংখ্যাটি কেমন হবে? যাতে মনে কর যে 300 আর 200 125 যোগ দিতে হবে, যোগ দিয়ে এটা দিয়ে বিয়োগ দিতে হবে, তাহলে পঞ্চাশ চলে আসবে। খুব ভেজালি না। তাহলে 9টি সংখ্যা সমষ্টি 9 দিয়ে গুণ, 5টি সংখ্যা 5 দিয়ে গুণ, 4টি গুণ দিয়ে শেষ যেটা দুটো আছে এই যে এটা এটাতে যোগ করে এটাতে বিয়োগ দিতে হবে, তাহলে পঞ্চাশ সংখ্যাটি পাওয়া যাবে।